গত ১৬ ডিসেম্বর কাতারের দোহায় গুরুত্বপূর্ণ এক বৈঠকের আয়োজন করে যুক্তরাষ্ট্র। কোনো আনুষ্ঠানিক ঘোষণা, ফটো সেশন কিংবা কূটনৈতিক আড়ম্বর ছাড়াই মার্কিন সেন্ট্রাল কমান্ডের তত্ত্বাবধানে অন্তত ৪৫টি আরব, মুসলিম ও পশ্চিমা দেশের প্রতিনিধিদের ডাকা হয় আয়োজনে। আর এই আলোচনার মূল বিষয় গাজার ভবিষ্যৎ, বিশেষ করে যুদ্ধ পরবর্তী সময়ে কিভাবে একটি আন্তর্জাতিক বাহিনী গঠন করা যেতে পারে এবং সেই বাহিনীর দায়িত্ব কি হবে, এসব প্রশ্নই ছিল আলোচনার কেন্দ্রে। তবে গুরুত্বপূর্ণ এই বৈঠকে ডাকা হয়নি ইসরায়েলকে। যুক্তরাষ্ট্র জানায়, কার্যকর আলোচনা ও গোপনীয়তা বজায় রাখার প্রয়োজনেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। তবে কূটনৈতিক মহল অনেকেই এই সিদ্ধান্তকে দেখছেন রাজনৈতিক বার্তা হিসেবেই। দোহার বৈঠকে আলোচনার এজেন্ডা ছিল বাস্তবমুখী। সম্ভাব্য আন্তর্জাতিক বাহিনীর কাঠামো কেমন হবে, তারা কোথায় মোতায়েন থাকবে, অস্ত্র ব্যবহারের নিয়ম কি হবে, কোন পরিস্থিতিতে গুলি চালানোর অনুমতি থাকবে এবং শেষ পর্যন্ত বাহিনীটি কার কাছে জবাবদিহি করবে, এসব প্রযুক্তিগত বিষয় নিয়েই হয়েছে মূল আলোচনা। তবে এই প্রযুক্তিগত আলোচনার আড়ালে ছিল এক গভীর রাজনৈতিক বাস্তবতা। কারণ যখন দেশগুলো শান্তি বা মানবিক সহায়তার পরিবর্তে শক্তি ব্যবহারের নিয়ম নিয়ে আলোচনা করে, তখন তারা পরোক্ষভাবে স্বীকার করে নেয় গাজায় বাস্তবে তৈরি হতে পারে শক্তি প্রয়োগের পরিস্থিতি। এই প্রস্তাবের সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স বা আইএসএফ এর ম্যান্ডেট নিয়ে। আইএসএফ আদৌ কি করবে তা এখনো স্পষ্ট নয়। তারা কি কেবল একটি বাফার বাহিনী হবে, যার মূল দায়িত্ব হবে মানবিক সহায়তা পৌঁছানো সহজ করা এবং ন্যূনতম আইন শৃঙ্খলা বজায় রাখা, নাকি ধীরে ধীরে তাদের ওপর চাপ তৈরি হবে হামাসকে নিরস্ত্রীকরণের মতো এমন এক দায়িত্ব নিতে, যা রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল এবং সংঘাতের ঝুঁকি বাড়িয়ে তুলবে? বিভিন্ন তথ্য অনুযায়ী সরাসরি হামাসের সঙ্গে লড়াই করার জন্য গঠন করা হয়নি এই বাহিনী। তারা কেবল শৃঙ্খলা রক্ষা করবে। তবে যদি কোনো সশস্ত্র গোষ্ঠী সেই শৃঙ্খলায় আঘাত হানে, তখন কি করবে তা এখনো কাটেনি ধোঁয়াশা। আইএসএফ এর দায়িত্বের ক্ষেত্র নিয়েও আছে বিতর্ক। অনেক দেশ ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এলাকায় কাজ করতে আগ্রহী হলেও সেখানে রয়েছে হামাসের প্রভাব বা ভবিষ্যতে নতুন সংঘাতের আশঙ্কা। এখন প্রশ্ন উঠছে, স্থিতিশীলতা বজায় রাখার দায়িত্ব কোথায় শেষ হবে আর কোথা থেকে সরাসরি যুদ্ধের ঝুঁকিতে পরিণত হবে? এই সীমারেখা স্পষ্ট নয়, কারণ যুদ্ধের ঝুঁকি মানেই কেবল লড়াই নয়, এর সঙ্গে জড়িত থাকে আরও নানা ইস্যু। দোহার বৈঠকে যেসব দেশের নাম সামনে এসেছে তার মধ্যে রয়েছে মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, এমনকি আজারবাইজানও। তবে বৈঠকে কারা উপস্থিত ছিল তা গুরুত্বপূর্ণ নয়। আসল বিষয় হলো কে সত্যিই প্রতিশ্রুতি দিতে প্রস্তুত। অনেক দেশ অর্থ সহায়তা, প্রশিক্ষণ, রসদ বা অবকাঠামো দিতে আগ্রহ দেখালেও নিজেদের সেনা পাঠানোর বিষয়ে তারা বেশ সতর্ক। এর কারণও স্পষ্ট। এ ধরনের মিশনের সবচেয়ে বড় ঝুঁকি অস্ত্র বা অর্থ নয়, বরং সেনা হতাহতের রাজনৈতিক দায়, কখন ও কিভাবে শক্তি প্রয়োগ করা হবে সেই সিদ্ধান্তের ভার এবং সংঘাত ছড়িয়ে পড়লে তার দায়ভার বহনের আশঙ্কা। তাই আলোচনার টেবিলে বসা সহজ, তবে বাস্তব প্রতিশ্রুতি দেওয়া বেশ কঠিন। দোহার বৈঠকে সবচেয়ে চোখে পড়েছে তুরস্কের অনুপস্থিতি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে আমন্ত্রণ জানানো হয়নি তুরস্ককে। আর এর পেছনে ইসরায়েল, কারণ গাজায় তুর্কি সেনা পাঠানোর পরিকল্পনায় রাজি নয় তেল আবিব। তুরস্ককে অন্তর্ভুক্ত বা বাদ দেওয়া কেবল দ্বিপাক্ষিক সিদ্ধান্ত নয়, এটি পুরো মিশনের রাজনৈতিক চরিত্রই পাল্টে দিতে পারে। কিছু আরব ও মুসলিম দেশের কাছে তুরস্কের অংশগ্রহণ মিশনের বৈধতা বাড়ালেও ইসরায়েলের দৃষ্টিতে তা তৈরি করে নতুন ঝুঁকি ও অনিশ্চয়তা। এমনকি শোনা যাচ্ছে তুরস্ক নাকি কয়েকটি দেশকে এই প্রক্রিয়ায় অংশ না নেওয়ার অনুরোধও জানিয়েছে, যা স্পষ্ট করে বিষয়টি কেবল নিরাপত্তা নয়, ভবিষ্যৎ প্রভাব ও নেতৃত্বের কাঠামো নিয়েও আছে টানাপোড়েন। দোহায় অনুষ্ঠিত এই বৈঠক অবশ্য আলাদা উদ্যোগ নয়। রয়টার্স জানায় এটি বড় পরিকল্পনার অংশ, যার মধ্যে রয়েছে অন্তর্বর্তী শাসন ব্যবস্থা, ধাপে ধাপে ইসরায়েলি উপস্থিতি কমানো এবং শেষে হামাসের নিরস্ত্রীকরণ।
পাশাপাশি 17 নভেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি আন্তর্জাতিক কাঠামোর কথা বলেছে, যেখানে স্থিতিশীল বাহিনী গঠন অন্তর্ভুক্ত। এটাকে একক আমেরিকান উদ্যোগ নয়, বহুপাক্ষিক আন্তর্জাতিক প্রকল্প হিসেবে দেখানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এই জটিলতার মূলে রয়েছে গাজা নিয়ে ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনা। গত 9 অক্টোবর মিশরের শার্ম আল শেখে ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপের আওতায় নথি স্বাক্ষরিত হয়। এরপর 10 অক্টোবর থেকে কার্যকর হয় যুদ্ধবিরতি। শুরুর দিকে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল থাকে, কমে আসে ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে সহিংসতা, বিনিময় হয় বন্দী ও জিম্মি। তবে খুব দ্রুত লঙ্ঘন হতে থাকে যুদ্ধবিরতির শর্ত। মরদেহ হস্তান্তর নিয়ে বিরোধ, চুক্তির ভিন্ন ব্যাখ্যা এবং পারস্পরিক লঙ্ঘনের অভিযোগ পরিস্থিতিকে করে তোলে অস্থিতিশীল। গত নভেম্বরে যুদ্ধবিরতির মধ্যেই গাজায় হামলা চালায় ইসরায়েল। পরের মাসে ইসরায়েলি হামলায় নিহত হন হামাসের শীর্ষ কমান্ডার রায়েদ সাইদ। হামাস এসব হামলাকে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন হিসেবে দাবি করলেও ইসরায়েল এটিকে বৈধ পদক্ষেপ বলে ব্যাখ্যা করে আসছে। গাজায় সহিংসতা কমলেও এখনও শান্ত হয়নি উপত্যকাটি। লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের উত্তেজনা এখনও দগদগে। ইরান ইসরায়েল সম্পর্কও ভীষণ উত্তপ্ত, রয়েছে সরাসরি সংঘর্ষ ও পারমাণবিক স্থাপনায় হামলার আশঙ্কা।